আমার স্নেহের শিক্ষার্থীরা শুভ সকাল সবাইকে। তোমাদের আমরা আসলে যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেটা হলো ভেক্টর। ভেক্টরটা আসলে এখনো শেষ হয়নি, আরও হয়তো একটা লেকচার লাগবে আমাদের। তো ভেক্টরের গতদিন আমরা যে অংশটা পড়িয়েছিলাম সেটা হলো কি ভেক্টর গুণন। এখন ভেক্টর গুণনের অংশটা মোটামুটি আমাদের শেষ। এরপরে আজকে আমরা আসলে যাব অপারেটর, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এইগুলাতে যাব। জাস্ট কি ক্যালকুলাসের অংশটা নিয়ে আমরা কথা বলবো আজ। তো ক্যালকুলাসের অংশটা নিয়ে কথা বলার আগে গত দিনের আরেকটা অংশটা একটু হালকা করে চলে আসবো আমরা। সেটা হলো কি, দেখো গতদিন আমরা যেটা করিয়েছিলাম সেটা হলো এ ক্রস বি, অর্থাৎ যেটা ক্রস গুণনে করেছিলাম কি এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা হলো কি দিক। তো এখন আমার যদি বলে যে দেখো এরকম যদি বলে যে দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর, ওকে, এটা মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এর তলের উপর লম্ব একক ভেক্টর হলো এইটা। তার মানে আমার উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। তাই যদি হয় তাহলে আমার লম্ব একক ভেক্টর এটা কার দিক নির্দেশ করে? আমরা জানি এ ক্রস বি এর দিক নির্দেশ করে। এ ক্রস বি এর দিক, এ ক্রস বি এর দিক নির্দেশ করে। তাই যদি হয় দেখো, আবার যদি এটা যদি নিচের দিকে, এই তলের উপর যদি নিচের দিকে, আমরা তো জানি ডান হাত স্ক্রু নিয়ম, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ, যদি তাই হয় তাহলে এনটা কিসের দিক নির্দেশ করে? সেটা হলো বি ক্রস এ এর দিক নির্দেশ করে, বি ক্রস এ অথবা মাইনাস এ ক্রস বি। খেয়াল করবেন, তার মানে এ ক্রস বি যদি হয় তাহলে কি হবে? মাইনাস, জাস্ট ডিরেকশন চেঞ্জ হয় যেটা হয়। তাই যদি হয় তাহলে যদি আমাদের যদি বলে এ ও বি, লম্ব ভেক্টর, দুটো জিনিস খেয়াল করো তোমরা। যদি লম্ব ভেক্টর বলে তাহলে একরকম হবে, আর যদি লম্ব একক ভেক্টর বলে তাহলে একরকম। কিন্তু বুঝে নিও, লম্ব ভেক্টর যদি হয় তখন সেটা আমাদের কি বের করতে হবে? এ ক্রস বি ভেক্টর বের করতে হবে, আর কিছু না, যেটা গতদিন আমরা বের করার সিস্টেম দেখিয়েছি। আর যদি বলে এ ও বি এর তলের উপর লম্ব একক ভেক্টর, কি ভেক্টর? একক ভেক্টর যদি বের করতে বলে তখন আমাদের কি হবে? এন ক্যাপ সমান সমান, দেখেন প্লাস মাইনাস কেন দিচ্ছে এখানেই বোঝো, উপরের দিকে হলে পজিটিভ, নিচের দিকে হলে নেগেটিভ। তাহলে এ এন ক্যাপ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি মডিউলাস, এ ক্রস বি মডিউলাস। কারণ আমরা জানি একক ভেক্টর সমান কি হবে? একক ভেক্টর সমান ভেক্টর ভাগ ভেক্টরের মান। এখানে ভেক্টর বলতে বোঝাচ্ছে আমাদের এ ক্রস বি, সহজ কথা। এই একটা সূত্র, এই সূত্রটার আসল অঙ্ক আমরা করিনি, এই জন্য এইটার অঙ্কটা করে দিচ্ছি আমি। দেখো একটু, ওকে ওকে, একটু তুলে নাও, আমি মুছে দিব। ওকে, ধরো এরকম দেয়া আছে, এক্সাম্পল দেয়া আছে। দেখো এ ভেক্টর সমান সমান কি আমাদের? এ ভেক্টর সমান 2i প্লাস 3j মাইনাস কত? 4k, ওকে। একইভাবে বি ভেক্টর সমান আমাদের কি দেয়া আছে? এইটা সমান দেয়া আছে ধরো i মাইনাস 2j প্লাস 3k, ওকে, কাজ শেষ। তাই যদি হয় তাহলে আমাদের কি করতে হবে? এ ও বি তলের উপর লম্ব একক ভেক্টর।
এখন আমার মনে হয় তোমরা এইটা সমান হওয়াটা আমার বের করতে হবে জাস্ট। ওকে, এখন তোমরা পারবা। এ ক্রস বি বের করো, এ ক্রস বির মডুলাস বের করে ভাগ করলে হয়ে যাবে। আমার মনে হয় এখন পারবা তোমরা। দেখো তো করলে কত উত্তর হয়। একেবারে ইজি। দেখো এটার মানটা কত হয় দেখো। আমি এই সাইডে করে দিতে পারি, কিন্তু যদি করে দিতে বলো তোমরা, তাহলে আগে হবে এ ক্রস বি, তাহলে সেটা কি হবে আই জে কে। কি আছে আমাদের 2 3 -4 1 -2 3, তার মানে আমরা যদি আই ধরি তাহলে কত হবে 9 -8 প্লাস জে যদি ধরি তাহলে কি হবে -4 -6 প্লাস কে যদি ধরি তাহলে কি হবে, কে যদি ধরি তখন কি হবে আবার এটা হবে -4 -3। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো এখানে আই -10j, তারপরে কত হলো -7k। ওকে, তাহলে তো হয়ে যায়, এইটা গেল। তাই যদি হয় তাহলে দেখেন সুতরাং দেখো তো এ ক্রস বি মডুলাস সমান কি হলো আমাদের 1 এর হোল স্কয়ার প্লাস -10 এর হোল স্কয়ার প্লাস -7 এর হোল স্কয়ার, তার মানে 1 প্লাস 100 প্লাস 49, তার মানে √150। ঠিক আছে তো স্যার? কি হলো, অঙ্ক তো হয়ে গেছে। তাই যদি হয় তাহলে একক ভেক্টর কি হবে? সুতরাং দেখো একক ভেক্টর সমান প্লাস মাইনাস কি ছিল, তাহলে এ ক্রস বির মান কত আসছে i -10j -7k ডিভাইডেড বাই √150। এখন তুমি ইচ্ছা করলে আলাদা করে দিতে পারো, নাও দিতে পারো, তোমার ব্যাপার। ওকে, এই অনেকে এইরকম ভাবে দেয়া থাকে, দেখো সেটা হলো 1/√150 i cap -10 ডিভাইডেড বাই √150 j cap -7 ডিভাইডেড √150 k cap। এই যে কাজ শেষ। এটা হলো তলের উপর লম্ব একক ভেক্টর। আর যদি শুধু ভেক্টর চাই তাহলে কিন্তু a ক্রস b পর্যন্ত রাখলেই হবে, a ক্রস b পর্যন্ত রাখলেই হবে। ওকে, এইটুক রাখলেই হবে যদি ভেক্টর চাই। আচ্ছা, তাহলে দেখো আমাদের এটার কাজ শেষ মোটামুটি। এখন আমি অপারেটরে চলে যাব, তবু আর একটু কাজ শেষ করে নিই। আমি কিন্তু গতদিন ত্রিভুজের সূত্রগুলো লিখে দিয়েছিলাম, সামান্তরিকের সূত্রগুলো লিখে দিয়েছিলাম। এখন যদি কোনো কারণে আমার ঘন সামান্তরিক হয়, খেয়াল করো ঘন সামান্তরিক বলি আমরা যেটা, অর্থাৎ ঘনবস্তু, যদি ঘনবস্তু হয় তখন কি হবে, ঘনবস্তু হলে তখন কি হবে সেটা একটা ফ্যাক্টর। ওকে স্যার, তো দেখি আসেন। সেটা হলো এটা কি রকম হবে, এটা একটা ব্যাপার স্যার। ঠিক আছে, এটা কি রকম হতে পারে,
যদি এরকম হয় তাহলে সে বস্তুটাকে আমরা দেখি। এরকম থাকলো, ওকে, দিস ইজ এক্স অক্ষ, দিস ইজ ওয়াই অক্ষ, দিস ইজ জেড অক্ষ। যাই হোক, এটা ওইদিকেও দিতে পারে, এদিকেও দিতে পারে, এরকম। যদি তাই হয় তার মানে তিন দিকে তিনটা ভেক্টর আছে, খেয়াল করো। ধরো এই দিকে ধরো একটা বাহু, এই বাহুটাকে আমরা এ ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। যাই হোক, তো এরকম যদি হয় তাহলে এই ক্ষেত্রে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র ভি সমান এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি। খুব ইম্পর্টেন্ট একটা সূত্র কিন্তু এইটা। এটাকে কিন্তু আমরা অন্যভাবেও লিখতে পারি। যদি কোনো কারণে এই জায়গায় যদি বি নিয়ে আসি তাহলে বি ডট কি হবে, তখন এ ক্রস সি হবে, এরকম হতে পারে। অথবা যদি আমি যদি সি যদি নিয়ে আসি তাহলে তখন কি হবে, তখন সেটা কি হবে, এ ক্রস বি হবে, এরকম। তবে এই জিনিসটা আমরা বেশি ব্যবহার করি। ওকে, আচ্ছা, এখন দেখেন, অর্থাৎ একটা ভেক্টরের সাথে আর দুটো ভেক্টরের ক্রস গুণনের রেজাল্ট, যেটা ক্রস গুণফলের ডট গুণন করতে হয়, সহজ কথা এটা। এখন তিনটা বাহু যদি একই সমতলে থাকে, আয়তন কিন্তু এটা গেল। যদি তিনটি বাহু এ বি সি, খেয়াল করবেন, একই সমতলে হলে, অর্থাৎ একই সমতলের অর্থটা কি? একই সমতলে মানে আমার তিনটা বাহু যদি একই লেভেলে থাকে তখন তো আর আমার কোনো আয়তন থাকবে না, কারণ তখন তো আমার উচ্চতাও থাকবে না, প্রস্থ থাকবে না। তাই যদি হয় একই সমতলে বা একই তলে, একই সমতলে বা একই তলে হলে ভি সমান 0, অর্থাৎ এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 হবে। আমার এইটাই হলো সূত্র। এইটার জন্য ভালো করে খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা হলো খুব ইম্পর্টেন্ট, একটু তুলে নেন স্যার। ওকে, এবার আসি, একটা অঙ্ক করে দিব নাকি? এটা তোমরা অঙ্ক করতে পারবা, এই সূত্র দিয়ে ডট গুণ করবার, ক্রস গুণ পারবা। আমরা অন্যদিকে চলে যাই তাহলে, ঠিক আছে? দেখো, অপারেটর, অপারেটর হলো কি, এক ধরনের গাণিতিক নির্দেশ বা গাণিতিক অপারেশনও আমরা বলি। যাই হোক, অপারেটর হলো কি, যে গাণিতিক ক্রিয়া এক রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করে। স্যার ভালো করে বুঝবেন, অপারেটর হলো এনি ম্যাথমেটিক্যাল ফাংশন যা এক রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করে, সেটা হলো কি অপারেটর হবে। এখন অপারেটর কি হতে পারে, যেমন ধরো রুট ওভার, এটাও কিন্তু একটা গাণিতিক অপারেশন, ঠিক আছে? তার মানে এটা একটা অপারেটর। গুণ চিহ্ন একটা অপারেটর, ভাগ একটা অপারেটর, সাইন একটা অপারেটর, এই লগ একটা অপারেটর, এগুলো হলো এক একটা অপারেটর। যেমন ধরো রুট ওভার 4 ইকুয়াল টু কি 2, তার মানে দেখো 4-এর উপরে রুট ওভারটা কাজ করার ফলে 2 আরেকটা রাশিতে রূপান্তরিত করছে, দিস ইজ কি অপারেটর। তাহলে অপারেটর লিখতে পারি কি, যে গাণিতিক ক্রিয়া এক রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করে তাকে কি বলা হয়, তাকে অপারেটর বলে। ওকে, এখন অপারেটরের পরে আরো কিছু জিনিস আছে, যেমন ব্যবকলনীয় অপারেটর আছে, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর আছে, আমরা সেগুলোর কথা বলতেছি এখন। দেখেন, এবার আসবো ডিফারেন্সিয়াল অপারেটর। ওকে,
ব্যবকলনীয় অপারেটর যেটা বলে। কি এটা? ডিফারেন্সিয়াল অপারেটর। ওকে স্যার, ব্যবকলনী অপারেটর ভেরি ইজি জিনিস, জাস্ট 3-4টা জিনিস হবে এইগুলো, ডি বাই ডিএক্স, ডি বাই ডিওয়াই, ডি বাই ডিজেড, ডি বাই ডিটি, এই যে এইগুলো ডি বাই ডিএক্স কোনটাকে, এইগুলোকে বলা হয় ব্যবকলনী অপারেটর বলা হয়। এগুলোকে কি বলা হয়? ব্যবকলনী অপারেটর বলে। এখন এই ব্যবকলনটা কিভাবে করব আসলে আমরা আসতেছি পরে, সূত্রটা আমরা বলবো, সূত্র ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সূত্রগুলো আমরা আসবো, তার আগে কোনটা কিরকম সেটা বলি। এখানে দেখো ডি বাই ডিএক্স এর অর্থ differentiation with respect to x, ওকে, ডি বাই ডিওয়াই এর অর্থ হলো ওয়াই এর সাপেক্ষে ব্যবকলন, ডি বাই ডিজেড এর অর্থ হলো জেড এর সাপেক্ষে ব্যবকলন। ব্যবকলন কি জিনিসটা আসতেছে, ধৈর্য ধরতে হবে আমাদের, একটু আসবো আমরা। আর ডি বাই ডিটি এর অর্থ হলো টি এর সাপেক্ষে ব্যবকলন, এটা হলো জেড। ওকে, মোটামুটি ব্যবকলনীয় অপারেটর কাকে বলে তুমি এটুক লিখলে হবে, ডি বাই ডিএক্স, ডি বাই ডিওয়াই, ডি বাই ডিজেড, ডি বাই ডিটি ইত্যাদি হলো কি ব্যবকলনীয় অপারেটর। এখানে কোনটা কি, ডি বাই ডিএক্স হলো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, ডি বাই ডিওয়াই হলো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই, ডি বাই ডিজেড হলো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু জেড, ডি বাই ডিটি হলো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি। এই তার মানে এই যে এখানে যেটা থাকবে এই যে ডি এর সাথে, সেটা সাপেক্ষে আমরা ব্যবকলন করব। ব্যবকলনটা কি একটু পরে আসতেছে, আমরা আসলে সিরিয়ালে আসি, তা না হলে বুঝতে সমস্যা হবে তোমাদের। ওকে, আচ্ছা, ওকে, এটা গেল ব্যবকলনীয় অপারেটর। ওকে, এরপরে আসি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর আরেকটা ইম্পর্টেন্ট, যেটা আসলে আমাদের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, আমাদের যে 3টা ফাংশন নিয়ে কথা বলতে হবে এই চ্যাপ্টারে, মানে শেষে যেটা আমরা, তার মূল জিনিসটাই হলো কি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এটা হলো ন্যাবলা বা ডেল অপারেটর বলি, ডেল, এটাকে আমরা আসলে ডেল অপারেটর বলি। ওকে, ডেল অপারেটর, ডেল। তাই যদি হয় এই ডেলটার কিন্তু আরেকটা এইরকম ভাবেও লিখি, এটাও কিন্তু ডেল, ঠিক আছে, আমরা যেটা বলি, সরি দেখো এরকম ভাবেও আসবে, সেটা হলো কি এরকম, এটাও ডেল, ঠিক আছে। যাই হোক, দেখেন ডেল ডিফারেন্সিয়াল ভেক্টর, কিন্তু ডিফারেন্সিয়াল ভেক্টর অপারেটর হলো এইটা, আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। তবে একটা ব্যাপার বলি, তোমরা কিন্তু এটা ডি এর মতোই ফাংশন, এটা এই জন্য ডেলটাও ডি এর মতোই ফাংশন হয়। এই জন্য তুমি যদি মনে করো যে আমি এইভাবে কাজে লাগাবো, এভাবেও কাজে লাগানো যায়, কোনো ব্যাপার না, ঠিক আছে, এইভাবেও কাজে লাগানো যায়, কোনো ব্যাপার না, এই হলো ব্যাপার, অর্থাৎ ডি এর ফাংশনটাই ডেলের। আচ্ছা, এখন আসি, এটা গেল তোমার, এর আরেকটাকে ন্যাবলাও বলা হয়, ডেল অপারেটর বা ন্যাবলা বলা হয় এটাকে। এরপরে আসি আমরা যাব, খেয়াল করো মূল জিনিসে চলে যাব, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স। তার আগে একটা কথা বলে নিই, দেখেন এটা গেল, এখন আমরা ক্যালকুলাস নিয়ে কথা বলবো। হ্যাঁ, ক্যালকুলাস। তবে একটা কথা শোনো, আমরা তো আসলে ম্যাথ পড়াচ্ছি না, আমরা ফিজিক্স পড়াচ্ছি।
আমার যেটুকু লাগবে আমি কিন্তু আসলে সেটুকুই বুঝাবো, আর ডিটেলস যেটা পড়াই সেটা আসলে ম্যাথে তোমার ম্যাথে স্যাররা পড়াচ্ছে। আমার যেটুকু লাগবে আমি সেটুকের কথা বলবো, একটু খেয়াল করে নেবেন। ওকে, ক্যালকুলাস না, আমাদের যে অংশটা লাগবে খেয়াল করবেন। ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, এখন এই যে এইগুলোর সিম্বল একটু আগে যেটা দেখলাম আমরা, ডি বাই ডিএক্স, ডি বাই ডিওয়াই, ডি বাই ডিজেড, ডি বাই ডিটি, এইগুলা। আর ইন্টিগ্রালের চিহ্নটা হলো এইরকম চিহ্ন থাকবে, জাস্ট এফ এর মতো জাস্ট পেট কাটা থাকবে এইরকম। এটা হলো ইন্টিগ্রাল চিহ্ন, এটা হলো ডিফারেনশিয়াল চিহ্ন। আমরা এই চ্যাপ্টারে আসলে আমরা এইটা নিয়ে কথা বলবো। এটা কিন্তু তোমাদের গতিবিদ্যাতে আরেকটা স্যার, অন্য স্যার পড়িয়ে ফেলেছেন তোমাদের, এই জন্য এটা নিয়ে আমাদের কথা নেই। আমাদের কথাটা হলো ডিফারেনশিয়াল অংশটা নিয়ে কথা বলবো আমরা। ওকে, এই অংশটা নিয়ে কথা বলবো। আচ্ছা, যদি আমরা এই অংশটা নিয়ে কথা বলি তাহলে আসলে আমরা এই যে ডিফারেনশিয়ালের বাংলাটা হলো ব্যবকলন বা অন্তরীকরণ। এটাকে বলা হয় ব্যবকলন। ব্যবকলনটা আসলে কি জিনিস, সেটা জিনিসটা হলো কি, একটা বৃহৎ জিনিসকে সহজভাবে খেয়াল করেন, একটা বৃহৎ জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে একেবারে নিচে ইউনিটে চলে আসা, যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাটা আসলে ডিফারেনশিয়াল বলি আমরা, ডিফারেন্সিয়েশন বলি। তো ডিফারেন্সিয়েশনের আমাদের যে অংশটা, আর ক্যালকুলাস যেটা ইন্টিগ্রালটা হলো এর উল্টা, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশটাকে এক জায়গা করে একটা বড় অংশ নিয়ে যাওয়া হলো কি ইন্টিগ্রাল বলে। তো আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাটা আমরা দেখবো আগে, সেটা হলো ডিফারেন্সিয়েশন যেটা করবো, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের কথাটা বলবো। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে সূত্র কিন্তু অনেকগুলো আছে। আমার যখন লাগবে আমি তখন তোমাদের বইতে দেখবা, ভেক্টরের চ্যাপ্টারের শেষের দিকে দেখবা অনেকগুলো ক্যালকুলাস সূত্র দেওয়া আছে, 14টা না 15টা দেওয়া আছে, আরও আছে। তো যাই হোক, ওই সূত্রগুলো আসলে এখন একবারে দেখালে তোমাদের কিন্তু মনে থাকার কথা না, বুঝবো না। এই জন্য আমাদের যখন যেটা লাগবে আমরা সেটা নিয়ে কাজ করি, সেটা আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, সেটা নিয়ে কাজ করব। তাই যদি হয়, যেমন প্রথমে দেখো আমাদের দুটো সূত্র সব সময় কাজে লাগবে, সেটা হলো ডিএক্স বাই ডিএক্স সমান 1, আর একটা হলো ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স এন মাইনাস 1। এই দুটো সূত্র নিয়ে আমরা কথা বলবো আপাতত। এই দুটো দিয়ে আমরা মোটামুটি কাজ চালাইতে পারবো এই চ্যাপ্টারে। তারপরে যখন লাগবে আমরা তখন সেটাই করব, ভয়ের কারণ নেই। তো এখন কথা হলো যে এই সূত্রটা যদি হয় তাহলে আমরা একটু ব্যবহার করে দেখি কি হয়। ঠিক আছে, দেখেন সেটা হলো যে ধরো x3, বলো এর ভিতরে কয়টা x কয়টা আছে। প্রশ্ন হলো আমার এটা, কেউ বলবা 3টা, যেহেতু x কিউব তার মানে আমার x আছে কয়টা, 3টা। ওকে, তো এখন কথা হলো যে ক্যালকুলাস আসলে কেন এলো, বীজগণিতের পরে আবার ক্যালকুলাস আনার কথা কি দরকার ছিল। ঠিক আছে, এটা কেন এলো? হ্যাঁ, তাহলে এইটা আবার কেন হলো, আমার কথা হচ্ছে এটাই। তা যদি একই রকম হয় তাহলে আবার নতুন করে আরেকটা গণিতের আরেকটা সূত্র আনার কি দরকার। দেখি কি হয়, এক্স কিউবের ভিতর কয়টা এক্স আছে দেখি আমরা। দেখো এখানে এই কিউবটা মানে মনে করবা এই এন পাওয়ার এন, তাই যদি হয় তাহলে এটাকে ব্যবকলন করি। দেখেন ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 3, তাই না? সূত্র দেখো এন এক্স এন মাইনাস 1, এখানে বেজ মানে এক্স, তার মানে এন মানে 3x 3 মাইনাস 1, তার মানে 3x স্কোয়ার হলো। কিন্তু আমাকে বেজ একেবারে ভূমিতে চলে যেতে হবে, অর্থাৎ এক্স কয়টা সেটা বের করতে হবে। এখানে কিন্তু আরো পাওয়ার আছে, এক্স স্কোয়ার আছে, তার মানে এটাকে আবার করতে হবে। করলে দেখো আবার
ওকে, যদি এইটা হয় তাহলে কি হবে দেখো, এখন দেখো এটা ডি বাই ডিএক্স, এখন বুঝবা তোমরা যে আসলে ডি বাই ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে ব্যবকলনটা কি। দেখো ডি বাই ডিএক্স এখানে এক্স এর সাপেক্ষে ব্যবকলন, তার মানে শুধু এক্সটাকে করা যাবে, বাকিটা আমার কনস্ট্যান্ট হিসাবে বাইরে চলে আসবে। তার মানে দেখো 3, আমি কিন্তু পার্ট বাই পার্ট একটু ভেঙে করি, এত সহজ করা দরকার হয় না, তারপরে করতেছি, দেখেন আগে বুঝেন। তাহলে দেখো 3টা বাইরে, এক্সটা ভিতরে, এখন এক্সটাকে ব্যবকলন করব। তো এখন দেখো এখানে n এর জায়গা 2 আছে, কিন্তু সামনে 3 গুণ আছে কিন্তু এটা ধ্রুবক হিসাবে, তার মানে nটা নিয়ে আসবা গুণে, তারপরে কি হলো x 2 - 1, তার মানে দেখেন কি হলো 6x। ওকে, তার মানে দেখো শেষ পর্যন্ত আমি x কিউবকে ব্যবকলন করলে আমার কয়টা x হলো, 6টা x। এই দেখো আমি আমার একেবারে শেষ অংশে চলে গেছি, এরপরে কিন্তু আর এটাকে ভাঙা যায় না, এটাই হলো ব্যবকলন। আমি ক্ষুদ্র ক্ষুদ্র x কিউবটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে কততে গিয়েছি, 6টা x পেয়েছি। দিস ইজ ডিফারেন্সিয়েশন, এটাই হলো ব্যবকলন করা। আমরা এইভাবেই যাব। তো যাই হোক, আমরা মোটামুটি এটার অংশটা দেখলাম, যদি এরপরে এটারই অ্যাপ্লিকেশন আমরা নিয়ে কাজ করব। ওকে, তাহলে দেখো আমরা চলে গেলাম অপারেটরের কাজ শেষ, ডিফারেন্সিয়েশন যেটুক বোঝানোর দরকার সেটুক হলো, আমরা এখন গ্রেডিয়েন্টে যাব। ওকে, আচ্ছা আচ্ছা, যদি কারো তোলা লাগে তুলে নিতে পারো। ওকে, মুছিয়ে দিলাম। এখন গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের আগে এখন আরেকটা কথা বলে নি, সেটা হলো আরেকটা কথা বলতে হবে, একটা হলো স্কেলার ফিল্ড। ওকে, একটা হলো স্কেলার ফিল্ড আর একটা হলো ভেক্টর ফিল্ড। একটা হলো স্কেলার ফিল্ড আর একটা হলো কি ভেক্টর ফিল্ড। ফিল্ড মানে কিন্তু অনেকগুলো, মাঠ মানে কি, মাঠে অনেক শস্য থাকে, একটা না কিন্তু অনেক থাকে, এটাই ফিল্ড। তার মানে আমরা নর্মালি যেটা জানি, আমরা যে বস্তু জগতে আছি, এখানে বস্তু জগৎটা হলো 3 ডাইমেনশনাল, এক্স ওয়াই জেড এরকম মনে করতে হবে। যদি 3টা উপাদানই থাকে তখন সেটা হবে ফিল্ড। যাই হোক, স্কেলার ফিল্ড মানে আমি এমন একটা ফিল্ড কল্পনা করব যেখানে সবগুলো উপাদানই হলো স্কেলার রাশি। খেয়াল করো, একটা না কিন্তু একাধিক হতে হবে। আমরা এমন একটা ফিল্ড কল্পনা করব যে ফিল্ডের সব কিছুই কি, সমস্ত উপাদানই হলো স্কেলার রাশি, তখন সেটাকে বলা হয় স্কেলার ফিল্ড। ওকে, যেমন ধরো সে এখানে এটাই বলি, ধরো ফাই এক্স ওয়াই জেড, জাস্ট এরকম লিখলাম, এখানে কোনো ভেক্টর নাই, অল আর স্কেলার, দিস ইজ স্কেলার ফিল্ড। আবার ধরো ভেক্টর ফিল্ডের কথা বলি, ধরো সে এ ভেক্টর সমান আমরা কি জানি, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, দিস ইজ কিন্তু 3 ডাইমেনশনাল, অর্থাৎ 3টা অক্ষ বরাবর আছে, একের অধিক, দিস ইজ ভেক্টর ফিল্ড, দিস ইজ কি ভেক্টর ফিল্ড। তো যাই হোক, এরকম এটা হলো, একটা হলো স্কেলার ফিল্ড আর একটা হলো কি ভেক্টর ফিল্ড। ওকে, এখন কেন বললাম এটা আমার স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ডের কথাটা আমার আসবে বারবার এখন। ওকে, তাহলে আমাদের এখন শোনো কাজ আছে, আমাদের জাস্ট 3টা জিনিস নিয়ে কাজ করব। 3টা জিনিস, আমরা 3টা জিনিসই আমরা করে এলাম, যেটাই এই জন্যই বললাম। দেখো আগে বুঝে নাও, একটা হলো গ্রেডিয়েন্ট, একটা হলো কি গ্রেডিয়েন্ট, আর একটা হলো কি ডাইভারজেন্স, আচ্ছা, আর একটা হলো কি কার্ল। এই 3টা জিনিস আমরা কথা বলবো। এই 3টা জিনিস যদি শেষ হয় তাহলে মনে করবা যে আমাদের চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, এই হলো ব্যাপার, চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমাদের। তো এখন দেখেন গ্রেডিয়েন্ট, এটা নর্মাল ভাবে বলি আমি তোমাদের জাস্ট বোঝার জন্য, আনঅফিশিয়াল ব্যাপার কিন্তু জি মানে প্রথমে মনে করবা নর্মাল গুণ, আসলেই তাই, নর্মাল গুণের মতোই কাজ করতে হবে আমাদের। গ্রেডিয়েন্ট, হ্যাঁ, ডাইভারজেন্স, ওকে স্যার, ডাইভারজেন্স, ডি মানে আমরা যে গুণটা করে এসেছি সেটা হলো ডট গুণন,
আমরা কিন্তু আসলে ডট গুণন করব, এখানে ওই অংশটা কাজ করবে, ঠিক আছে। আর কার্ল, কার্ল মানে নর্মালি ঘূর্ণন, ঠিক আছে। সি মানে মনে করবেন ক্রস, সেটা কি ক্রস, এটা হলো কি ক্রস গুণন। তার মানে দেখেন 3 ধরনের গুণ কিন্তু আমরা শিখলাম আমাদের এই পর্যন্ত। নর্মাল গুণ আমরা যেটা 9, 10 পর্যন্ত করে আসছে, নর্মাল গুণ, সেটা আমরা এই চ্যাপ্টারে ডট গুণন করেছি, ক্রস গুণন করেছি, ঠিক আছে, ওকে। তার মানে ডট গুণন ক্রস গুণন এখানে কাজে লাগবে। যা করিয়েছি অল আর ইউজ হিয়ার। দেখো এবং আমরা যে ডিফারেন্সিয়াল ভেক্টর অপারেটর করে এসেছি, যেটা ডেল অপারেটর, সেই ডেল অপারেটরের অ্যাপ্লিকেশন আসলে যে কোনো একটা স্কেলার ফিল্ড বা ভেক্টর ফিল্ডের হয়, তাকে নর্মাল গুণ করব অথবা ডট গুণ করব অথবা ক্রস গুণ করব, যে কোনো একটা, ওকে। তাহলে দেখি আমরা শুরু করি। দেখেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, ওকে। গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা খুব সিম্পল জিনিস, নর্মাল ভাবে বুঝো যে আমরা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে রূপান্তরিত করতে হলে কি করতে হবে? গ্রেডিয়েন্ট করতে হবে, বুঝে নেন। এটাই হলো বেসিক জিনিস এটার। অর্থাৎ আমরা যদি কোনো একটা স্কেলার ফিল্ডকে যদি ভেক্টর ফিল্ডে রূপান্তরিত করতে যাই তাহলে গ্রেডিয়েন্ট বলে, সিম্পল। অর্থাৎ গ্রেডিয়েন্ট কি? কোনো একটা ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে রূপান্তরিত করাটা হলো গ্রেডিয়েন্ট, আমাদের নর্মাল ভাবে বলি। তার মানে এখানে একটা কথা আছে, আমরা আসলে ওভাবে করব না। এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এটা কিন্তু নর্মাল গুণ। নর্মাল গুণ মানে এটাকে আমরা সরাসরি অপারেশন বলি। ডট গুণন মানে ডট অপারেশন বলি। ক্রস গুণন মানে ক্রস অপারেশন বলি। এইটা হলো সরাসরি অপারেশন, মানে সরাসরি গুণটাকে বলা হয়। তাহলে দেখো সংজ্ঞাটা আমরা এইভাবে দিব। ব্যবকলনযোগ্য ভেক্টর অপারেটর, দিস ইজ ডেল। ডিফারেন্সিয়াল ভেক্টর অপারেটর, ব্যবকলনযোগ্য। ব্র্যাকেটে দিয়ে দিলাম দিস ইজ ডেল। ব্যবকলনযোগ্য ভেক্টর অপারেটর ও একটি স্কেলার ক্ষেত্রের সরাসরি অপারেশনকে গ্রেডিয়েন্ট বলে। দেখেন জাস্ট আপনি সিম্পল এভাবে বললে হবে, ব্যবকলনযোগ্য ভেক্টর অপারেটর ও একটি স্কেলার ক্ষেত্রে সরাসরি অপারেশনকে গ্রেডিয়েন্ট বলে। তার মানে গ্রেডিয়েন্টের বৈশিষ্ট্যর ভিতর খেয়াল করবেন যে স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে রূপান্তরিত করতে গেলে আমার গ্রেডিয়েন্ট দরকার হয়। সহজ কথা, একেবারে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এখন আসি, যেমন দেখো ব্যাখ্যাতে যাই, যদি ধরো ফাই এক্স ওয়াই জেড, এখানে কোনো ভেক্টর রাশি নাই, ওকে, একটি স্কেলার ফিল্ড হয়, অর্থাৎ ক্ষেত্র হয়, তবে এর গ্রেডিয়েন্ট হবে। তবে এর গ্রেডিয়েন্ট হবে কিরকম? দেখেন কিভাবে লিখি আমরা, সেটা হলো দেখেন গ্রেড অফ ফাই, ফাইয়ের গ্রেডিয়েন্ট এইভাবেও লেখে কিন্তু ল্যাঙ্গুয়েজ আকারে, গ্রেড ফাই অথবা ডেল ফাই, আপনি যে কোনো একটা লিখতে পারেন, খেয়াল করবেন, গ্রেড ফাই অথবা ডেল ফাই, ওকে। তাই যদি হয় তাহলে কিরকম হবে দেখেন, ডেলের মানটা বসান,
এই যে দেখো হয়ে গেল, দিস ইজ কি, দিস ইজ গ্রেডিয়েন্ট। আমরা এখন এটার অ্যাপ্লিকেশনে যাব, আসলে আসতেছে আমরা, দেখেন এটার অ্যাপ্লিকেশনে যাব। আপনারা তুলে লন, তারপরে দেখি, তুলে লন তারপরে করি। ওকে, মুছে দিলাম। আমার মনে হয় তোলা শেষ। মোবাইল বন্ধ করা দরকার ছিল, ফোন দিতে দিতে মাথা খারাপ হচ্ছে, কি জানো। আচ্ছা, গ্রেডিয়েন্ট দেখো, এবার যদি ফাই সমান এরকম দিলাম, ধরো 3x² y - 2y, ধরো 2y4z, এটুকু। এই আমার এটা দেখো, এখানে কোনো ভেক্টর নাই, তার মানে কি দিস ইজ কে, দিস ইজ স্কেলার ফিল্ড, কারণ xyz আছে, দিস ইজ স্কেলার ফিল্ড, একের অধিক এইটা। তাই যদি হয় তাহলে এটাকে আমরা কি করব, গ্রেডিয়েন্ট করব। দেখেন কিভাবে হবে, তাই যদি হয় আমরা এটাকে ডেল ফাই করব, ডেল ফাই করব। তাই যদি হয় তাহলে দেখি আমরা কি হয়, দেখেন ডেল ফাই, এটা নর্মাল গুণ, তার মানে মাঝখানে কোনো ডট ক্রস নাই, ফাইয়ের মানটা বসিয়ে দেব আমরা, 3x² y - 2y4z। ওকে, এখন দেখি স্যার আমরা কিভাবে হয় এটা। ওকে, দেখি, দেখেন এবার নর্মাল আগে আমরা গুণ করে দিই, সবচেয়ে ভালো হবে, নর্মাল বীজগণিতের মতো গুণ। তার মানে তুমি এটা রাখলা, ওকে, দেখো ডেল বাই ডেল এক্স। ওকে, তুমি এই যে, সরি, একটা গেল, একইভাবে সবগুলোর সাথে গুণ হবে, যে হলে কি হবে আমাদের, তাহলে দেখো ডেল বাই ডেল ওয়াই, 3x² y - 2y4z। ওকে স্যার, কালি আসলে ডিস্টার্ব কালিতে, এটা শেষ। একইভাবে এবার কে, ডেল বাই ডেল জেড, 3x² y - 2y4z। এই যে জাস্ট গুণ করেছি আমরা। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এটাকে ব্যবকলন করব, এই দুটো সূত্র কাজে লাগাবো। দেখেন স্যার খুব সুন্দরভাবে দেখেন, এটা হল আই ক্যাপ। ওকে, প্রথম দেখো এইটার ভিতরে আমি কিন্তু একটু লাইনটা বড় করব, জাস্ট প্রথম তো বোঝানোর জন্য। দেখো এক্স এর সাপেক্ষে ব্যবকলন করবে, এখানে x² আছে, ঠিক আছে এক্স, বাকি দুটো কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। এই দেখেন, এই জন্য 3y, যদি বলো আমি কিন্তু দেখো 3y। ওকে, তাহলে 3y যদি হয় তাহলে তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু আরও একটা লাইন বেশি করতেছি, অনেকে অনেক ভালো পারো আমি জানি, ঠিক আছে, ভেঙে করানোর জন্য। ওকে, বিয়োগ, এই দেখো এখানে এক্স এর সাপেক্ষে ব্যবকলন, যেহেতু এখানে এক্স এর কিছুই নেই, তার মানে সে টার্মটা 0 হয়ে যাবে, সেই টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ যার সাপেক্ষে তুমি ব্যবকলন, আমি কিন্তু এখানে এখনো ব্যবকলন করিনি, আমি করে দিতে পারতাম, তোমাদের জন্য আর একটা লাইন বেশি করব, যেটা হলো যার সাপেক্ষে ব্যবকলন করবা সেটা না থাকলে সেটা 0 হয়ে যাবে। একইভাবে দেখেন যে ওয়াই, এই দেখেন, তাই যদি হয় তাহলে এখানে কি হবে স্যার, 3x² বাইরে যাবে, দেখেন ডেল ওয়াই বাই ডেল ওয়াই, -2z বাইরে এলো, ভিতরে থাকলো ডেল বাই ডেল ওয়াই y4।
দেখেন ওকে প্লাস এবার দেখেন কে জেডের সাপেক্ষে দেখেন প্রথমটাতে জেড নাই দিস ইজ 0 পরেরটাতে আছে তার মানে 2y4 ডেল জেড ডিভাইডেড বাই ডেল জেড এই যে ওকে আচ্ছা তাই যদি হয় তাহলে দেখেন তো স্যার কি হলো এবার দেখো 3y এখানে দেখেন নরমাল গুণ চিহ্ন দিই x এর সাপেক্ষে এই দেখেন n মানে 2 তার মানে 2x 2 - 1 0 এটার কাজ শেষ এবার দেখেন প্লাস 3x দেখেন j যদি j হয় দেখো del y বাই del y মানে 1 এই যে dx বাই dx মানে 1 তাই যদি হয় তাহলে এটা কি হবে 3x স্কয়ার মাইনাস এই দেখেন 2z ঠিক আছে এখানে পাওয়ার হলো 4 n মানে 4 তার মানে 4y 4 - 1 এটাও শেষ 0 যেহেতু চলে গেল মাইনাস এই দেখেন dz বাই dz dx বাই dx মানে 1 তার মানে এটা 1 হবে তার মানে -2y4 ওকে দেখেন এই যে শেষ কাজ কিন্তু শেষ তাই যদি হয় তাহলে দেখো 3 দুগুণা কত হয় 6 x y এটা কি স্যার i ক্যাপ এটা কি পুরাটাই লাগবে প্লাস 3x স্কয়ার মাইনাস 4 দুগুণা 8 y কিউব z দিস ইজ j মাইনাস 2y4 এটা হলো কে আমার এটা হলো ডেল ফাই দেখেন ডেল ফাই সরি ডট কেন দিলাম আবার এই যে ওকে ডেল ফাই তার মানে আমি কি পেলাম গ্রেডিয়েন্ট পেলাম আমরা গ্রেডিয়েন্ট পেলাম একটু তুলে নাও এখন কথা আছে যদি আমার যদি কোনো কারণে বলে যে একটা বিন্দু দেয়া থাকলো যে এরকম 1 -1 2 এই বিন্দুতে তুমি ডেল ফাই বের করবা কি বের করবা তখন তার মানে মনে করবা দিস ইজ x দিস ইজ y দিস ইজ z তার মানে এই যে তুমি গ্রেডিয়েন্ট যে করলা এই গ্রেডিয়েন্টের x y z এর জায়গায় এই তিনটা মান বসিয়ে দিয়ে যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের এটা হলো কথা যদি বলে যে তিনটা বিন্দু দেয়া থাকলো মান দেখে এই বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো তখন এইভাবে করবে একটু তুলে নাও তাহলে দেখো আমাদের কি হলো আমাদের গ্রেডিয়েন্টের কাজ শেষ ক্যালকুলাসে যেটুকু আমি বলছি আরো সূত্র কিন্তু আছে আমাদের আরো সূত্র আছে কিন্তু আমাদের বেসিক্যালি এখন দুটো সূত্র লাগতেছে এইজন্য এই দুটো সূত্র নিয়ে আমরা কাজ করতেছি আরো যখন লাগবে তখন আমরা করব ঠিক আছে আর ম্যাথে তো এমনি তোমরা শিখতেছো মনে হয় যাই হোক সমস্যা হবে না তো আমাদের যেটা হলো গ্রেডিয়েন্টের কাজটা শেষ ওকে আচ্ছা এখন শোনো তোমাদের যে ব্যাপারটা আমাদের আর দুটো অপশন জাস্ট থাকলে একটা হলো ডাইভারজেন্স আর একটা হলো কার্ভ তোমাদের যে জিনিসগুলো মোটামুটি ভেক্টরে যা পড়িয়েছি মোটামুটি কথা তার ভিতর থেকে যে তোমাদের যে প্রশ্ন হবে আসলে প্রশ্ন তো প্রথম হবে এমসিকিউ আমাদের হবে এমসিকিউগুলো একটু যা পড়িয়েছি জিনিসগুলো সুন্দর করে অঙ্কগুলো এমসিকিউতে কিন্তু অঙ্ক থাকবে অনেকগুলো বলে দিলাম অনেকগুলো অঙ্ক থাকবে এই জন্য অঙ্কগুলো একটু ভালো করে করবা তোমরা অঙ্কগুলো ভালো করে করবা তারপরে একেবারে চ্যাপ্টারটা যা পড়িয়েছি ওই অংশটা একটু খুঁটিনাটি সুন্দর করে চ্যাপ্টারটা পড়বা সুন্দর করে পড়লে দেখবা ক্লিয়ার হয়ে যাবে আর আমি আশা করি তোমাদের যেহেতু প্রথম পরীক্ষা ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজে পরীক্ষার প্রশ্ন যেটাই করি আমরা দেখবা প্রশ্ন দেখলেই বুঝবা তবে একটা কথা হলো ভয়ের কোনো কারণ নেই তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে যেহেতু আসলে অনলাইনের পরীক্ষা সময় অল্প থাকে অনেকে একটু নার্ভাস থাকে যাই হোক ওটা কিছু না একটু সুন্দরভাবে পরীক্ষাগুলো দিবে কোনো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে
আর যা পড়িয়েছি মোটামুটি আমরা তার ভিতর থেকে প্রশ্ন হয়। একটা কথা আছে, বাইরের থেকে কিন্তু আমরা কোনো প্রশ্ন করি না, এটা মনে রেখো। আমরা যে পর্যন্ত পড়াবো তোমাদের ঠিক সেই পর্যন্তই তোমাদের কি পরীক্ষায় আসবে, এটা খেয়াল রেখো। যে পর্যন্ত পড়াবো ঠিক সেই পর্যন্ত, একটা তোমাদের না পড়িয়ে আমরা কিন্তু একটা অংশ আমরা দিব না তোমাদের, এটা মনে রেখো। এই জন্য আমাদের ক্লাসগুলো একটু খেয়াল করবা যে আমরা আসলে কোন টপিক্সটা পড়িয়েছি, সেই টপিক্সগুলো একটু সুন্দরভাবে খেয়াল করবা। যদি সুন্দরভাবে যদি খেয়াল করো তাহলে হবে। তো যাই হোক, শোনো, আমরা আজকে এ পর্যন্ত রাখবো। তোমাদের এরপরে যেদিন নেক্সট ক্লাসে ডাইভারজেন্স আর কার্ল এই দুটো অপশনটা পড়ালে আমাদের শেষ হয়ে যাবে ওই দিনে, তাহলে ভেক্টর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের যে পর্যন্ত হলো এ পর্যন্তই থাকলো। তা তোমরা শোনো, তোমাদের সাথে আসলে এই বছরে মনে হয় আর দেখা হবে না। আজকে কয় তারিখ? আজকে 13 তারিখ। তার মানে তোমাদের সাথে নেক্সট ইয়ারে দেখা হবে। যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগাম হ্যাপি নিউ ইয়ার।